ভালো আছি। প্রথমে একটা বিষয় বলি যে আমাদের কেন এই শেষ মুহূর্তে মানে জুম মিটিং? কারণ হলো যে আমি ব্যক্তিগতভাবে কিছু জিনিস আপনার দেখি যে বারবার ভুল হচ্ছে। তো এই জন্য চিন্তা করলাম যে সবার সাথে বইসা একটু আলোচনা করলে এটা ভালো মনে থাকবে। আর মুখস্থ নির্ভর যে পাঠগুলা ওগুলা আমরা একটু দ্রুত রিভিশন দেবো আরকি। মানে ৪৭তম ফেলের আগে। এরপর সামনে প্রাইমারি পরীক্ষা আছে। প্রাইমারিতে অনেক বেশি পরিমাণে ব্যাকরণ, তারপরে আপনার আহ, বাংলা মুখস্থ পাঠের যেই বিষয়গুলো থাকে বাগধারা ওগুলা খুব বেশি আসে। তারপর আপনার ইংলিশ ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ, মানে ভোকাবুলারি বলতে সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং, তারপর কিছু ট্রান্সলেশন আসে, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আসে। তো এরকম অনেকগুলা টপিক আছে যেগুলা বিসিএস এও এখান থেকে ভালো মার্কস আসে, প্লাস প্রাইমারিতেও আসে। তো এখন আমরা যদি বিসিএস 47 আগে যদি এগুলা একবার রিভিশন দিই তাহলে পরীক্ষা মোটামুটি একটা কনফিউশন গেলে ক্লিয়ার হবে। আর ব্যাকরণ নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে ব্যাকরণের কিছু কিছু টপিক আমি একটু বেশি ভুল করি, মানে প্র্যাকটিসে। তো এই জন্য চিন্তা করলাম যে এটা একটা কাজ করি, যে আলোচনা করি সবার সাথে। ঠিক আছে, তখন এটা ভালো মনে থাকবে। এখন আমাদের মানে একসাথে অনেকগুলা মানে প্যাটার্ন নিয়ে আমরা কাজ করব আরে। তো এখন আপনার প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই বিষয়গুলো চালু থাকবে। এবং আশা করি আমরা এখান থেকে যে কদিনই লাইনে থাকবো পড়াশোনার মধ্যে ইনশাল্লাহ সবাই ভালো একটা কিছু সম্ভব। আর আরেকটা হচ্ছে যে আপনার বিসিএস তো অনেকই দেওয়া যাবে, কিন্তু আসলে আপনার বিসিএস ফ্রি লিটারেলি যদি দুই একটা না আসে, যতটুকু হতাশ লাগে এর চাইতে বেশি হতাশ লাগে যদি প্রাইমারি বা এই সকল জায়গাগুলোতে যদি ধরা খায়। তাহলে কিন্তু ওই যে যেই চলার যেই শক্তি সেটাই কমে যায়। ঠিক আছে, তো এই জন্য আসলে যারা আমি এখনো দিই নাই প্রাইমারিতে, আপনারা যারা আগে দিছেন বা সামনে দিবেন বা দু একবার দিছেন, এখন এরপরে এই এই জন্য সামনের নিয়োগগুলাতে আসলে উচিত যে আমরা যারা চাকরির জন্য দৌড়াচ্ছি অন্তত ৫-৬ মাসের মধ্যে একটা জব হয়ে যাওয়া আসলে উচিত। নয়তোবা এতদিন পর্যন্ত কনফিডেন্স থাকবে না। ঠিক আছে? তো এইজন্য মনে হচ্ছে যে আমাদের আমরা মানে যেহেতু আমারও তো ফুল সিলেবাস শেষ হইলো প্রিলির জন্য। কিন্তু রিভিশনের অভাব। মানে এখন সমস্যা হচ্ছে ভুলে যাচ্ছি। মনে হয় যেন সব কিছুই পড়ি নাই এরকম মনে হচ্ছে আরকি। মানে বিভিন্ন সময় প্রশ্ন সলভে ভুলগুলা বেশি হয়। তো এখন এইজন্য এই টাইমে আমাদের আহ, যে যদি যেই প্রশ্নগুলো আমাদের সমস্যা হয় বা যেগুলোতে আমরা ভুলে যাই, ওগুলো একসাথে বসে মানে সবার সাথে আলোচনা করলে জিনিসটা ভালো হয়, মনে থাকে। তো আমরা আজকে কথা বলবো আপনার প্রকৃতি ও প্রত্যয়। এখান থেকে আমি অ্যানালাইসিস করে দেখলাম বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় দুইটাও আসছে এরকম প্রশ্ন আছে যে দুইটা আসছে, একটা থাকেই। ঠিক আছে, আবার মাঝে মাঝে হঠাৎ করে নাও থাকে, আবার দুইটা আসছে এরকম সম্ভাবনাও আছে। আর বিসিএস এ প্রতি বছরই একটা করে দুইটা করে প্রশ্ন এখান থেকে থাকে। এখন এই যে প্রকৃতি প্রত্যয় জিনিসটা কি এটা বুঝতে হলে আগে আমরা দেখব যে এই প্রকৃতি প্রত্যয় কেন ইম্পর্টেন্ট, কেন এটা দরকার হয়। তো আমরা জানি যে বাংলা শব্দ গঠন করার জন্য যে কোনো একটা শব্দ যদি গঠন করতে হয় বাংলা, এই বাংলা শব্দ গঠিত হয় তিনটে উপায়ে। এটাকে সংক্ষেপে বলে উপস, মানে উপ আর স। উতে হলো উপসর্গ, উপসর্গ, আহ, তারপরে পতে হচ্ছে প্রত্যয়, প্রত্যয়, আর সতে হচ্ছে সমাস। তার মানে বাংলা শব্দ, এই যে বাংলাতে প্রায় ১-১.৫ লাখ শব্দ, এই শব্দ গঠনের যে তিনটা জিনিস বেশি উপাদান, বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উপসর্গ, প্রত্যয়, সমাস। এটা প্রাইমারি পরীক্ষায় কয়েকবার আসছে যে নিচের কোন উপায়ে শব্দ গঠন করা হয়। উপসর্গ, প্রত্যয়, সমাস, এই তিন উপায়ে শব্দ গঠন করা হয়। আর অনেক বইতে সন্ধিকে বলে, কিন্তু আসলে সন্ধি দ্বারা কোনো শব্দ গঠন হয় না। সন্ধির অর্থ হচ্ছে সংক্ষেপণ বা মিলন। মানে সন্ধি এই যে আপনার সমাস যোগে বা প্রত্যয় যোগে বা উপসর্গ যোগে যখন কোনো শব্দ গঠিত হয় ওই শব্দগুলোকে সংক্ষেপণ করার জন্য সন্ধি ব্যবহার করা হয়। আর সন্ধি প্রাইমারির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট হয়তো বা সন্ধি নিয়ে কথা বলবো নেক্সট দিন। আজকে তো প্রকৃতি প্রত্যয় নিয়ে বলবো, নেক্সট সন্ধি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে শব্দ গঠনের জন্য আপনার উপসর্গ, প্রত্যয়, সমাস, এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। মানে এই তিন উপায়ে শব্দ গঠন হয়। ঠিক আছে, আর সন্ধি দ্বারা শব্দ আসলে গঠিত হয় না। সন্ধি কি করে? যে শব্দ গঠনে সহযোগিতা করে, যেমন সমাস বলে। যেমন ধরেন আমি যদি বলি, যেমন বিদ্যা শিক্ষার আলয়কে বলে কি বিদ্যা লয়। বিদ্যা শিক্ষার আলয় মানে কি বিদ্যা
যোগ আলয়। কিন্তু আমরা যখন এটাকে এইভাবে যখন সন্ধি করি তাহলে আমরা কি লিখি? বিদ্যালয়। বিদ্যালয় কিভাবে হয়েছে নেক্সট দিন আমরা বলবো। এই যে মানে এখানে এখানে হচ্ছে আ প্রত্যয়, এখানে আ আর এখানকার আ দুইটা মিলে মানে কি আ যোগ আ মিলে একটা আ হয়েছে। এই যে সেটা হচ্ছে আলয়। তো এইভাবে বিদ্যা আর আলয়ের মধ্যে এই যে মিলন হয়েছে। ঠিক আছে? তো এই কাজটা করে সন্ধি। কিন্তু এই যে বিদ্যা শিক্ষার আলয় এর মাধ্যমে কিন্তু বিদ্যালয়টা তৈরি হয়েছে। তার মানে বিদ্যালয়টা কিন্তু সন্ধির মাধ্যমে তৈরি হয় নাই। বিদ্যালয়টা আসলে তৈরি হয়েছে সমাসের মাধ্যমে। তো সমাস থেকে তৈরি হওয়ার পর সন্ধি কি করছে? এই জিনিসটাকে সংক্ষেপ করছে, মানে সৌন্দর্য বাড়াইছে। যে আপনি একটা জিনিস বাসার বিল্ডিং করলেন, ইন্টেরিয়র ডিজাইনার যে বাসাটাকে ঠিকঠাক মতো করে সুন্দর করে সাজাইছে, এটা হলো সন্ধির কাজ। যাই হোক, তাই আমাদের এখানে প্রকৃতি এবং প্রত্যয়ের মধ্যে এইগুলো ছিল বেসিক আলোচনা। তো প্রকৃতি এবং প্রত্যয়ের মধ্যে প্রকৃতি হচ্ছে আপনার আমরা দুইটা অংশ, একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে প্রত্যয়। আমরা এই দুইটা অংশ দেখব। তাহলে আমরা যদি বলি যে প্রকৃতি, তো প্রকৃতি হচ্ছে আপনার দুই প্রকার, একটা নাম প্রকৃতি, একটা ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে? ভাইয়া এখন সমাজ তো অনুসর্গ দিয়ে করতে হয় না? সমাস আহ, শব্দ না, শব্দ সরি। শব্দ আমি স্লাইডে যতটুকু পাইছি তো এই তিনটাই দিল। ঠিক আছে? অনুসর্গ দিয়ে শব্দ আমি এখন পর্যন্ত দেখি না, যতগুলো প্রশ্ন সলভ করছি। তবে আমি আপনার এই বিষয়টা নিয়ে আমরা এই যে দেখেন এই জন্য গ্রুপ স্টাডি দরকার। যে আপনি একটা প্রশ্ন করছেন, এইটার উত্তর এইটার উত্তর এই মুহূর্তে আমার কাছে নাই। আর ম্যাম যে ক্লাসগুলো নিছিল বা আমি তো যে ক্লাসগুলো করলাম ওখানে অনুসর্গ কথাটা আসে নাই, এবং প্রশ্ন সলভ যেখানে করছি সেখানে ওই তিনটাই ছিল: উপসর্গ, প্রত্যয়, সমাস। কিন্তু অনুসর্গের বিষয়টা আমি ইনশাল্লাহ নেক্সট কোনো দিন ক্লিয়ার করব যে সেই জিনিসটা কি, এটা এই মুহূর্তে আমি জানি না। এবং আমি তবে আচ্ছা এই আচ্ছা। ইনফরমেশনটা সঠিক যে অনুসর্গ দিয়ে তো হচ্ছে শব্দ মানে যুক্ত করা হয় মাঝখানে, আচ্ছা, মানে হ্যাঁ, হচ্ছে যে আমার মনে হয় বসে আর কি। হ্যাঁ, ওইটা হইতে পারে। তবে আমি এই জিনিসটা জানি, এই জিনিসটা একদম কনফার্ম যে শব্দ গঠনের ৩ টা উপায়: উপসর্গ, প্রত্যয়, সমাস। ঠিক আছে? আর সন্ধি দ্বারা শব্দকে সংক্ষেপণ করা হয়, মিলন করা হয় শব্দের। তো আমরা অনুসর্গের এই প্রশ্নটা রাখলাম এবং এটা আমরা সামনে আলোচনা করব। তাসলিম বাবু মনে হয় একটা কথা বলছিলেন। তবে শব্দ গঠনের উপায় ৩ টা, এটা মাথায় রাখবেন। প্রধান উপায় ৩ টা: উপসর্গ, প্রত্যয়, সমাস। এখন এই যে প্রকৃতির মধ্যে আমরা যদি আলোচনা করি যে প্রকৃতি দুই প্রকার, একটা নাম প্রকৃতি আর একটা হচ্ছে আহ, একটা নাম প্রকৃতি আর একটা ক্রিয়া প্রকৃতি। এখন আপনি যদি নাম প্রকৃতির মধ্যে আসেন, যেমন আমরা প্রত্যয় নিয়ে পরে কথা বলবো, আগে প্রকৃতিটা চিনি। যেমন ধরেন যে আপনি যদি বলেন যে বড়াই, ঠিক আছে? এই যে বড়াই, এই বড়াইটা কোন জায়গা থেকে আসছে? এটা আসছে বড় যোগ আই। বড়াই মানে বলে না যে ও পড়াশোনার বড়াই করে, বিদ্যার বড়াই করে, মানে কি বড়, বড় থেকে বড়র সাথে আই যুক্ত হয়। তার মানে দেখুন বড় একটা শব্দ, বড় একটা শব্দ। ঠিক আছে? বড় একটা শব্দ, কিন্তু বড়াই আলাদা একটা শব্দ। ঠিক আছে? বড় দ্বারা বোঝাচ্ছে সে আসলে বড় লোক বা বড় মানুষ, কিন্তু সে নিরঅহংকার অথবা অহংকারী কিছু একটা। কিন্তু বড়াই দ্বারা বোঝানো হচ্ছে এমন একজন মানুষ যার মধ্যে অহংকার আছে। তার মানে দুটো শব্দ আলাদা। তার মানে এইভাবেই দেখেন, এই জন্য এই যে দেখলাম যে প্রত্যয়ের মাধ্যমে এই যে বড়র সাথে এই যে আই প্রত্যয়টা যুক্ত হইলো, এই প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ গঠন হয়। যে কেউ কিছু বলবেন? হ্যাঁ ভাই, ওই অনুসর্গ নিয়ে একটু ঝামেলা তো। হুম। এইটা আসলে অব্যয় হিসেবে বসে বাকি ওই আহ, দুইটা শব্দকে যুক্ত করতে করতে এটা আসলে শব্দ গঠন করে আচ্ছা, না। আমরা এটা আলাদা হ্যাঁ, একটা আমি শব্দ। হুম, আমি হচ্ছে এটাই বলতে চাইছিলাম, অব্যয়ের মতো ব্যবহার এটা আবার করে। অব্যয়ের মতো একটু কাজ বলেন করে, যে বলেন। বিনা, বিনে, বিহনে, হুম, সহ, সহিত এইগুলা আর কি অনুসর্গ। একটু আবার বলেন, আমি বুঝতে পারি নাই, মানে শুনি নাই। হ্যাঁ, এইগুলো অব্যয় হিসেবে বসে বাকি অব্যয়ে কাজ করে। যেমন বিনা, বিনে এগুলো দুইটা শব্দের মাঝখানে বসে, হ্যাঁ, আচ্ছা, সেন্টেন্সের আর কি মাঝখানে বসে, তো অব্যয়ের মতো কাজ করে। এগুলো দিয়ে শব্দ গঠন হয় না। হয়, আচ্ছা। তো এইটাই জানি যে প্রথম হচ্ছে যে আমি এখান থেকে আপনাদেরকে যে ইনফরমেশন গুলো দেবো, হয়তো বা অনেক অনেক ডিপের বিষয়, হয়তো বা আমি নাও জানতে পারি। ঠিক আছে? বা অবশ্যই যাই না বলবো। তবে আমি যেই ইনফরমেশন গুলো দেবো ওগুলো কখনো মানে মানে এটা কি বলা হয় যে সলিড ইনফরমেশন, এগুলোর মধ্যে কোনো কনফিউশন নাই। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে যে আপনারা এগুলা খুব মনোযোগ সহকারে শুনতে পারেন, এবং এখানে কিন্তু শতভাগ সুনিশ্চিত, মানে এখানে কোনো কনফিউজ থাকবে না যেই জিনিসগুলো উপস্থাপন করব। আর যেই প্রশ্নগুলো করবেন এটা হতাশ, মানে সাথে সাথে হয়তো বা টপিকের বাইরে হইলে পারবো না। ঠিক আছে? পরে দেখে টেকে বলবো। আচ্ছা, তাহলে এখন দেখেন যে এখানে যেটা আমরা যেটা বললাম, এই যে বড়র সাথে আই প্রত্যয় যোগ হয়ে বড়াই হইলো। এখন এটাকে আমরা নাম প্রকৃতি বললাম কেন?
এই যে দেখেন, এই যে বড়, বড় কিন্তু একটা নাম, ঠিক আছে? এটা কোনো ক্রিয়া না, ঠিক আছে? বড়টা একটা নাম। তো কোনো নামের সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত হয় তখন তাকে বলা হয় নাম প্রকৃতি। এখন এই যে নাম প্রকৃতিকে আরেকটা শব্দ বলে, সেটা বলে বলে কি এটা কি বলে, এটা প্রতিপাদিক, মানে প্রাতিপাদিক বলে, না জানি প্রতিপাদিক বলে। তো এই যে প্রাতিপাদিক বা প্রতিপাদিক, এইটা হচ্ছে, এটা আমরা ছোটবেলায় মুখস্থ করছিলাম, এটা একটা আকার হবে, প্রাতি হবে, আমি বানানটা ভুল করছি, এখানে একটা আকার হবে। তাহলে এই যে প্রাতিপাদিক, এই প্রাতিপাদিক মানে হচ্ছে বিভক্তিহীন, বিভক্তিহীন নাম শব্দ। তাহলে বিভক্তিটা কি? বিভক্তিটা এই যে যেমন ধরেন, আমরা যদি বলি যে ধরেন, যদি বলি যে মন, এই যে মন এই হ্যাঁ, এই মন হচ্ছে নর্মাল শব্দ। কিন্তু আমরা যদি বলি যে যে আমি তোমার মনে আছি, এই যে এ যুক্ত হইল, মানে শব্দের মূল রূপটা হচ্ছে না, মানে কি আপনার প্রাতিপাদিক বা নাম প্রকৃতিক। এদের সাথে এ ও আ, মানে স্বরবর্ণগুলা যদি যুক্ত হয় তখন সেটা, আর তখন সেটাকে বলে বিভক্তিযুক্ত শব্দ আরে। তাহলে আমরা বলতে পারি প্রাতিপাদিক হলো বিভক্তিহীন নাম শব্দ, ধাতু না কিন্তু। তার মানে বিভক্তিহীন নাম শব্দ যেগুলা, এগুলোর সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন আমরা তাকে নাম প্রকৃতি বলবো। আর ক্রিয়া প্রকৃতি কোনটা? যে ধাতুর সাথে কোন একটা প্রত্যয় যুক্ত হবে। যেমন আমরা যদি বলি যে পড়ুয়া, এই যে পড়ুয়া, এই শব্দটা কোন জায়গা থেকে আসছে? পর থেকে আসছে, পর, ঠিক আছে? তাহলে পর থেকে আসছে হলো পড়ুয়া। তার মানে এই যে পর হচ্ছে একটা কাজ, পর একটা কাজ, তো এই কাজের সাথে উয়া যুক্ত হলো হচ্ছে পড়ুয়া, ঠিক আছে? তাহলে এই যে এই পরটা হচ্ছে একটা ধাতু। এখন আমরা দেখব যে, তাহলে আমরা প্রাতিপাদিক তো দেখলাম যে নামের সাথে প্রত্যয় যুক্ত হলে সেটা নাম প্রকৃতিটা সহজ, কিন্তু ক্রিয়া প্রকৃতি যেটা, এইটা শেখার জন্য আমাদেরকে কি লাগবে? ধাতু আচ্ছা লাগবে। শুনুন, আমার একটা কথা আছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে প্রত্যয় আর বিভক্তি দুইটাই কিন্তু শব্দের পরে বসে। সো এখানে হচ্ছে আপনার কোনটা বিভক্তি আর কোনটা প্রত্যয় এটা বোঝার একটা টেকনিক আছে আর কি, ওইটা আমি আর কি বলতে চাইছিলাম। জি বলেন। এটা হচ্ছে বিভক্তি, মনে করেন শব্দের পরে বসে। এখানে আমি যদি একটা উদাহরণ দিই, যে হাত, হুম, হাতের সাথে যদি আমি এ যোগ করি তাহলে কি হবে? হাতে। হাতে। আবার হচ্ছে হাতের সাথে যদি ই যোগ করি তাহলে কি হবে? হাতি। হুম, তো এখানে হাত হচ্ছে হাতে, হাত থেকে হাতে আসছে আর কি, এখানে কিন্তু অর্থের হাতি কোনো কিন্তু, পরিবর্তন হয় নাই। হাতি কিন্তু আপনার, কিন্তু আমি যখন হাতের সাথে, মানে আপনি যদি হ্যাঁ, হাতি বলেন, হাতের হাতি সাথে বলতে যখন আপনি আমি যে বন্য রস্বইকার হাতি যোগ ওগুলা করছি। বুঝাচ্ছেন? জি, ওই যে হাতি বলতে কি বন্য হাতি যেগুলা প্রাণী, ওটা বুঝাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। না, যখন হাতি আমি কিন্তু এখান হাতের থেকে সাথে আসে নাই। রস্বইকার যোগ করলাম তখন কিন্তু এটা মানে হাতি হাতি হয়ে কিন্তু গেছে, হাত তখন এটা থেকে আসে অর্থের নাই। কোনো হাতি কিন্তু হাত থেকে আসে নাই। হাতি আসছে হস্ত থেকে। হস্ত যোগ ই, হাতি। বুঝছেন? আপনি ইয়া না, করিয়েন। আমি না হুম, ওটা হুম। হাতের সাথে যদি আপনি রস্বইকার যোগ করেন তখন কি হয়? হাতি হয় না? তো এখানে কিন্তু অর্থটা পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। তো ওই ক্ষেত্রে ওইটা হইতেছে কি? প্রত্যয়। রস্বই যে যোগ হলো ওটা হচ্ছে প্রত্যয়। আর হাতে, হাতের সাথে যদি এ যোগ করি তখন কি হয়? হাতে হয়, তখন ওইটা হয় বিভক্তি। মানে বিভক্তি আর প্রত্যয় নিয়ে যে ও আমাদের একটা আচ্ছা, হ্যাঁ, কনফিউশন না হয়, এটা ওইটার এটা কথা বলতে ভালো বললাম। ভালো কথা বলছেন। এখানে বিভক্তি আর প্রত্যয়, আমার কাছে মনে হচ্ছে আপনি যখন প্রত্যয় ক্লাসটা আমাদের এখানে সবগুলো উদাহরণ যখন শেষ হয়ে যাবেন আপনি এমনি প্রত্যয় দেখলেই চিনবেন। তবে এটা খুব সুন্দর কথা বলছেন যে বিভক্তি কখনো অর্থের পরিবর্তন করে না, কিন্তু প্রত্যয়, প্রত্যয় তো আসলে নতুন শব্দই গঠন করে। এটা তো আমি যে শুরুতে বললাম, এই যে বড়, ঠিক আছে? তো এই বড়র সাথে যখন যদি বলি যে বড়, আহ, যদি তো বড়র সাথে যদি আপনি কি, ধরেন যে আপনি যদি বড়র সাথে যদি আপনি আই প্রত্যয় যোগ করেন, তাহলে মানে আই যুক্ত করলে তাহলে তো বড়াই হয়ে যাচ্ছে। তার মানে যে প্রত্যয়, যে সকল শব্দ যোগ করলে অর্থের পরিবর্তন হয়, মানে নতুন শব্দ গঠন হয়, ওইটাই আপনার প্রত্যয়। আর যেগুলা অর্থের পরিবর্তন করে না ওগুলা হলো আপনার বিভক্তি। আসলে বিভক্তিগুলা কি করে, যে শব্দের সাথে শব্দের কানেকশন করে, ঠিক আছে? আমরা যদি বলি যে আমরা যদি কোনো একটা শব্দ লিখি, শব্দের সাথে যদি আমরা ওই যে একার বা যে বিভক্তিগুলো আছে আ ও, এগুলো যদি ইউজ না করি তাহলে আমাদের ওই একটা সুন্দর একটা বাক্য হয় না। আমি যতটুকু জানি যে শব্দের সাথে শব্দের কানেকশনের ব্যবহার করার জন্য যদি বলি যে ধরেন যে আমি ধরেন যে তোমার তোমার মন আছে, এই যে দেখেন একটা কোনো মনের জন্য আলাদা আলাদা শব্দ, কিন্তু এখানে যদি আমরা একটা এই প্রত্যয় যোগ করে দিই, যদি বিভক্তি যোগ করে দিই তাহলে এইটা কি যে শব্দের সাথে শব্দের কানেকশন হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা সামনের দিকে আগাই, আপনি সঠিকই বলছেন। তাহলে এখন আমরা ধাতুগুলা নিয়ে কথা বলি। ধাতু, যে কি কি ধাতু আমাদের কাছে আছে।
আমি মানে এখানে যেই পরিমাণ পড়াগুলো আমাদের আছে, আপনি এই পড়াগুলো সবগুলো পারলে বিভক্তি মানে প্রকৃতি প্রত্যয় থেকে যেখান থেকে প্রশ্ন আসুক, অন্তত এই জিনিসটা আপনার ভুল হবে না। ঠিক আছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ এখানে আমি অ্যানালাইসিস করে, এগুলো আগের নোট তো, আমি অ্যানালাইসিস করে নোট টোট করছি, আশা করি যে এখান থেকে ভুল কমন পড়বে। আমি এটা মানে চেক করে দেখছি, প্রাইমারির অনেক প্রশ্ন এখানে আছে। এখন দেখেন, ধাতু মানে হচ্ছে, ধাতুর শব্দের অর্থ হচ্ছে, ধাতুটা হচ্ছে আপনার সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। আর এই ধাতুটা আপনার রূপ তথ্য বা শব্দ তথ্যে আলোচনা করা হয়। তাহলে এখন এগুলা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে ধাতু কোন ভাষার শব্দ, তারপরে ধাতুর কোন তথ্যে আলোচনা করা হয়। এখন এই যে ধাতুকে আমরা কিভাবে চিনবো, দেখেন তাহলে এই যে দেখেন যে পাঠক, এই যে পাঠক যেটা আসছে কি, পঠিত থেকে পাঠকটা আসছে, তার মানে পট যোগ অক, অথবা আপনি নক ইউজ করবেন। এই যে অক বা নক এগুলো হচ্ছে প্রত্যয়, আপনি এখন শুধু ধাতুটা চিনেন যে পাঠক, ধাতু, পাঠক শব্দটা আসছে পট ধাতু থেকে। এই যে চেনা, চেনা ধাতুটা আসছে চীন ধাতু থেকে। এই যে চীন হচ্ছে একটা ধাতু, আর এটার সাথে একটা আ যুক্ত হলো চেনা। তাহলে এখন যে মৌলিক ধাতু, ধাতুর অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা মৌলিক ধাতু নিয়ে কথা বলবো। মৌলিক ধাতু হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে বাংলা, একটা সংস্কৃত, আর একটা হচ্ছে আপনার বিদেশি ধাতু। এখন এটা যদি বাংলা ধাতু হয়, তো বাংলা ধাতুগুলাতে অনেকগুলো বাংলা ধাতু। তো এই বাংলা ধাতুগুলাকে মুখস্থ করার সহজ উপায় হচ্ছে একটা তুই প্রত্যয় যোগ করতে হবে। মানে তুই দ্বারা বললে আপনার, যদি আপনি এই শব্দগুলোর সাথে তুই যোগ করেন, দেখবেন একটা অর্থবোধক শব্দ হয়। যেমন আপনি যদি বলেন যে তুই আক, তুই ক, তুই ক, তুই কাট, তুই কর, তুই কাঁদ, তুই কিন, তুই খা, তুই পর। তার মানে এই যে তুই শব্দটা যোগ করলে একটা সঠিক, যদি বলে যে তুই কাঁদ মানে তুই কান্না কর, ঠিক আছে, তুই যে তুই কিন তার মানে কোনো কিছু কিন। ঠিক আছে, আমরা কিন্তু এগুলা গ্রাম বাংলা আমরা এই ধরনের শব্দগুলা ব্যবহার করি, যে তুই হাস, তুই শুন, তুই রাখ। তার মানে এই যে তুই যুক্ত করার পর যদি যেই প্রত্যয়গুলা, যেই ধাতুগুলার সাথে আপনার একটা অর্থবোধক কোনো কিছু পাবেন, অর্থ প্রকাশ করবে, তখন সেগুলো বাংলা ধাতু। আর সংস্কৃত ধাতু, ধাতু যেগুলো, ওগুলার সাথে কিন্তু তুই যোগ করা যাবে না। যেমন যদি বলে যে তুই ক্রি, হবে না। যদি বলে যে তুই কথ, হবে না। যদি বলে যে তুই কি অঙ্ক, হবে না। ঠিক আছে, এটা কোনো অর্থ হতে পারে না, কিন্তু তুই আকটা অর্থ হচ্ছে। যেমন দেখেন তাহলে, এই যে এইটা হলো একটা সহজ টেকনিক, কিন্তু বিতর্কত জিনিস কোনটা? বিতর্কত জিনিস হচ্ছে এই যে দেখেন অঙ্ক। আচ্ছা ভাইয়া, বাংলা ধাতুর অনেকগুলোই কিন্তু আবার বিদেশি ধাতুর মধ্যেও পাওয়া যায়, যেরকম হ্যাঁ, হ্যাঁ, বিদেশি হ্যাঁ। ধাতুর হ্যাঁ, মধ্যেও আমি কিন্তু সেই অনেক। জায়গায় আসতেছি। বিদেশি ধাতুগুলো আমরা মুখস্থ করে নিলেই কিন্তু হয়ে যাবে। বিদেশি ধাতু এই কয়টা আছে, এগুলো মুখস্থ করে নিলে হয়ে যাবে। যেহেতু বাংলা ধাতুর সাথে কিন্তু, হ্যাঁ, এটা ঠিক। যে যেমন তুই জুল হচ্ছে, শব্দ হচ্ছে, তুই ফির হচ্ছে, তুই ডাক হচ্ছে। তার মানে এখানে তুই দিয়ে হবে না এখানে। তো এই জন্য এই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে? এখানে একটা ছন্দ আছে, ছন্দটা আনফরচুনেটলি আমি লিখি নাই, ছবি তুলে দিয়ে দেবো। তাহলে এখানে একটা ছন্দ দিয়ে আপনি এই শব্দগুলো যদি আপনি মুখস্থ করে ফেলেন, তাহলে আপনার এই ধাতু নিয়ে চিনতে সমস্যা হয় না, এবং এখান থেকে প্রশ্ন আসে। এখন এইটা একটা উপায়, তার মানে তুই দিয়ে বাংলা শব্দগুলো পাওয়া যাবে, কিন্তু সমস্যা হচ্ছে বিদেশি ধাতুর সাথে মিলে যায়, তখন কি করতে হবে সেটা আমরা পরে আসতেছি। এখন যেমন ধরেন আক থেকে, এই যে যেমন অঙ্ক, অঙ্কন, অঙ্কন বা অঙ্ক, এই জিনিসটা হচ্ছে সংস্কৃত। তো আমরা তো জানি যে সংস্কৃত ভাষাগুলো আসলে তৎসম শব্দগুলো পরিবর্তন হয়ে তদ্ভব হয়ে বাংলায় আসছে। তাহলে এই যে অঙ্ক থেকে হচ্ছে আমরা অঙ্ককে আমরা কি কি করছি, আক বলতেছি। মানে অঙ্ককে আমরা বলি না যে তুই ছবি আঁক, এরকম বলি, কিন্তু তুই ছবি অঙ্কন কর, এটা কিন্তু আমরা বলি না। ঠিক আছে, যদি অঙ্কন বলি তখন সেটা কিন্তু আপনার সংস্কৃত শব্দ হয়ে যাবে। যদি বলি যে 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 তুমি ছবি আঁকো, তাহলে এটা কিন্তু আবার বাংলা শব্দ। তার মানে অঙ্কন হচ্ছে সংস্কৃত, আর আঁকো হচ্ছে বাংলা শব্দ। এখন দেখেন এই যে অঙ্কন, এই অঙ্কন থেকে হচ্ছে আক। এই যে কথ, কথ থেকে আসছে কহ। কৃত এবং ক্রি থেকে আসছে কাঠ। এই যে কর্তন করা, আমরা বলি কর্তন করা, এই কর্তন করা। আর এখানে কি বলবো, যে কাঠ, যে তুই কেটে ফেল, আমরা বলি যে যে তুমি কর্তন করো। এই কর্তনটা হচ্ছে সংস্কৃত। এই যে এখানে কর্তন শব্দ, এই যে কৃত থেকে কর্তন। আর বা এটার বাংলা ধাতুটা হচ্ছে কাঠ। এই যে ক্রন্দন, বলে যে তুমি ক্রন্দন করিও না, কিন্তু এটা হলো সংস্কৃত শব্দ, কিন্তু ক্রন্দনের বাংলা ধাতুটা হচ্ছে কাঠ। তারপর যে আপনার ক্রি, ক্রি থেকে আসছে কিন। তারপর হচ্ছে খাদ, এখানে হচ্ছে কি খাদ, খাদ থেকে আসছে খা। এই যে পট, পটের বাংলা ধাতু হচ্ছে পর। যেমন গ্রীষ মানে ঘর্ষণ করা। ঠিক আছে, এইটাকে আমরা বাংলা কি বলি, যে ঘষ। ঠিক আছে, তাহলে এবার দেখেন এই যে দেখেন এই যে দেখ, এই যে দৃশ, দৃশ হচ্ছে সংস্কৃত, দেখ হচ্ছে বাংলা। আমি এই জন্য সিরিয়াল করে দিছি যে যাতে এটার সাথে এটা মিলাই মিলাই পড়তে পারেন। এগুলো আমি ছবি তুলে দিয়ে দেবো। দৃহ হচ্ছে ধর, বন্ধ মানে বাদ। এই যে বুধ মানে বুঝো। এই যে রক্ষ,
বলি না যে যে তুমি এই জিনিসটা রক্ষণ করিও, ঠিক আছে? এটা খুব শুদ্ধ ভাষায় বলে আর এই সংস্কৃত আমরা যারা বাঙালি আমরা বলি যে যে তুমি এটা রেখে দিও তোমার কাছে। তো রক্ষণ আর রাগ থেকে আসছে, এই যে যেমন শ্রু থেকে আসছে শুন, এই যে বাকিগুলো একটু মনে রাখতে হবে, এর সাথে এটা পাই নাই। এই যেমন এই যে হস থেকে আসছে হাস। তাহলে এই শব্দগুলো হচ্ছে সংস্কৃত, এগুলো হচ্ছে ধাতু। আমাদের সেশনের পরে এইগুলো একবার পড়লে হয়ে যাবে। আর এই যে এইগুলো হচ্ছে বিদেশি শব্দ, এখন এগুলাকে মুখস্থ করতে হবে। তো এখন এগুলো মুখস্থ করতে হলে এখন একটা ছন্দ, যেমন আট খাট জোল টুট, ঠিক আছে? একটা ছন্দ আছে, আট খাট জোল টুট ফিরে মাগে বিজে বিগড়, জমকে চেয়ে চেঁচিয়ে ডরে, জমকে চেয়ে চেঁচিয়ে ডরে, টেনে লটকে ঠেলে ডাক। এই যে দেখেন, আট খাট জোল টুট ফিরে বীজ বিগড় জমে। তারপর হচ্ছে আপনার এই যে বিগর জমকে চাহে চেচে চেঁচিয়ে ডরে, টেনে লটকে ঠেলে ডাক। আমি এটা ছবি তুলেই পাঠটা দিয়ে দিব, বিদেশি শব্দ মনে রাখা সহজ উপায়টা, এবং আপনারা কয়েকবার একটু চোখ বুলাইলে দেখবেন হয়ে যাবে। আর এই জিনিসটার সাথে এই জিনিসটা যদি কম্পেয়ার করেন খুব ভালো করে, তাহলে এগুলা মানে সমস্যা হবে না, আর প্রশ্ন সলভ করতে সমস্যা আরো আগে হবে না। এইটার সাথে এটা আমি মুখস্থ খুব রাখতে পারি না, তো এই জন্য আমি একটু মিলানোর চেষ্টা করি। যেমন এটার সাথে আপনি যদি এগুলাকে মিলান, তখন আপনার ব্রেন স্টার্মিং করলে তখন এই জিনিসগুলা আপনি আলাদা করে বুঝতে পারবেন। আর তারপরেও ছন্দ করে একটু পড়ে দিলে ধাতু কেন্দ্রিক সমস্যাটা থাকবে না। এবার আমরা কিছু ধাতু নির্ণয় দেখি। যেমন এই যে শব্দটাই, বচন শব্দটা কই থেকে আসছে? বচন শব্দটা আছে বস ধাতু থেকে। যেমন বচনীয়, বাচ্য, বাচক, বক্তা, বক্তব্য, এগুলো সবগুলা বচ ধাতু থেকে আসছে। মানে এই শব্দগুলো দেখলে মনে করবেন এটা বস ধাতু থেকে আসছে। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, এই যে উক্ত, এই উক্ত জায়গায় সবাই ভুল করে, আমিও কয়েকবার ভুল করছি। যে উক্ত শব্দটা আসলে বস শব্দ থেকে আসছে, জন্য আমি এটাকে লাল করে দিছি। যে এই যে তার মানে উক্ত হচ্ছে বস, উক্তর যেই শব্দটা, এটা ধাতু মূল হচ্ছে বস, ঠিক আছে? এটা হবে বস যোগ কয়ত, বুঝছেন? যে বস যোগ কয়ত বা ত, এই হচ্ছে এটার প্রকৃতি। যাক, আমরা এটা সামনে আসবো, এরকম একটু লিখলাম। দেখা, দেখা মানে দৃশ্য, তো দেখার জন্য কি দৃশ্য, যেমন দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্ট, দৃষ্টি, দৃষ্টান্ত, দ্রষ্ট, দ্রষ্টব্য। এই যে দ্রষ্ট, দ্রষ্টব্য, এগুলা কিন্তু ভুল হয়। এগুলা যে দৃশ ধাতু থেকে আসছে, এটা আমরা ভুল করি। তাহলে এই শব্দগুলা আসছে মূলত দৃশ থেকে। এবার কিভাবে আসছে সেটা আমরা সামনে আলোচনা করব। যেমন শোনা সংক্রান্ত যেসব ধাতুগুলা, এগুলার শোনা সংক্রান্ত যেসব শব্দগুলা, এগুলার ধাতু হচ্ছে কোন জায়গা থেকে আসছে? শ্রু থেকে আসছে। শ্রু, এই যে শ্রব্য, শ্রবণ, শ্রবণীয়, শ্রাব্য, শ্রাবণ, শ্রুত, শ্রুত, শ্রুতি, শ্রিত, এই যে কি শ্রুতি, এই শব্দগুলা সবগুলা শ্রু ধাতু থেকে আসছে। তার মানে শ্রুর সাথে তব্য, অনিয়, ঠিক আছে, এই ধাতু এই যে প্রত্যয়গুলো যুক্ত হয়ে এই শব্দগুলো হয়েছে। তাহলে এবার এর পরের অংশে আসি। আমরা কিন্তু আজকে প্রশ্ন সলভ করবো, এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি, যেহেতু রেকর্ড আছে পরে দেখবেন। যেমন চলা, চলা সংক্রান্ত মানে কি? যেমন চলক, চলক, চালক, চলন, চলনীয়, চলন্ত, চালি, চালিতব্য, চালন, চলা, চলিত, এই সকল শব্দগুলো আসছে চল ধাতু থেকে। যেমন এই যে গম, গমন, গমনীয়, গন্তব্য, গম, বিগত, গতি, ঘামি, এই যে গম ধাতু থেকে আসছে। পড়া সংক্রান্ত পট, পট, পাঠ্য, পাঠক, পঠন, পঠনীয়, পঠিত, পঠিতব্য, পট ধাতু থেকে আসছে। করা সংক্রান্ত কৃত থেকে আসছে। যেমন করণ, করণীয়, কর্তব্য, কর্তা, কৃত, কর্ম, কার্য। এই যে কারক, এই কারক শব্দটা কিন্তু কৃ থেকে আসছে, কৃ ধাতু থেকে। এই যে কৃত্রিম, এইটাও কৃ ধাতু থেকে আসছে। এই যে সৃষ্টি সংক্রান্ত মানে সৃজ, এই যে সৃষ্ট, সৃষ্টি, স্রষ্টা, স্রষ্ট, সৃজন, এগুলা সবগুলা সৃজ ধাতু থেকে আসছে। এই যে আপনার মুক্ত, মুক্তা, মুক্তি, মোট, মুচ, মুচক, এই শব্দগুলা মুচ ধাতু থেকে আসছে। এখন আমি প্রাইমারির প্রশ্ন এবং বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি যে যেই শব্দগুলো আমাদেরকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার জন্য দেয়, ওগুলা ম্যাক্সিমাম 90% এই ধাতুগুলা থেকে আসে। কিন্তু এই ধাতুগুলা ছাড়াও কিন্তু অনেকগুলা ধাতু আছে, আর এগুলা সবগুলা কিন্তু সংস্কৃত ধাতু। একটা জিনিস মনে রাখবেন, এগুলা সবগুলা কিন্তু সংস্কৃত ধাতু, একটাও কিন্তু এগুলো বাংলা ধাতু না। তাহলে তাহলে এই যে এই ধাতুগুলা দিয়ে যে শব্দগুলা গঠিত হবে, ওগুলা সবগুলা সংস্কৃত শব্দ হবে, ঠিক আছে? তো এইগুলো ধাতু, এবং তার মানে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। যে এই পার্টটা যদি আপনি একটু মনে রাখেন, তাহলে দেখবেন যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে ম্যাক্সিমাম 90% ফোকাস এখানে দিতে হবে। কারণ এই ধাতুগুলা দিয়েই মূলত পরীক্ষার প্রশ্নগুলো আসে। আর প্রশ্নটা যদি খুব টাফ হয়, তাহলে একটু জটিল ধাতু কিছু দিবে, সেই ধাতুগুলো আমরা সামনে আলোচনা করব।
আচ্ছা, এবার আমরা পাঠটা শেষ করলাম। আমাদের এখন আমরা প্রত্যয় নিয়ে কথা বলবো। তো আমরা দেখলাম প্রকৃতি দুই প্রকার, একটা নাম প্রকৃতি, একটা ক্রিয়া প্রকৃতি। তো এই যে নাম প্রকৃতির সাথে আহ, এই যে যেই নাম প্রকৃতি, এই যে যেমন বড়, এই নাম প্রকৃতির সাথে যখন একটা প্রত্যয় যুক্ত হয় তখন সেই প্রত্যয়টাকে বলা হয় তড়িৎ প্রত্যয়। তার মানে কোনো মানুষের নাম, কোনো কিছুর নামের সাথে, ধাতু না কিন্তু, নামের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে তড়িৎ প্রত্যয়। আর তাহলে ক্রিয়ার সাথে, ক্রিয়া মূলকে ধাতু বলা হয়, তাই না? যে ক্রিয়ার সাথে বা ধাতুর সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয় তখন তাকে বলে কৃৎ প্রত্যয়। তার মানে প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে তড়িৎ প্রত্যয়, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আর কৃৎ প্রত্যয় হচ্ছে, এবার আমরা তড়িৎ প্রত্যয়টা পরে আলোচনা করবো, আমরা কৃৎ প্রত্যয় নিয়ে শুরু করি। যে কৃৎ প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়। তো বাংলা কৃৎ প্রত্যয়ের জন্য একটা জিনিস মনে রাখতে হবে, যেমন এগুলা মানে একবার জাস্ট পড়ে যাবেন, প্র্যাকটিস করতে করতে এগুলো হয়ে যাবে। অন, অ, অন, অনা, আনি, অন্ত, অক, আন, এগুলা আপনারা একটু শব্দ করে বলতে পারেন, ঠিক আছে? আনি, আরি, আও, অল, ই, ইয়া, আই, উ, উয়া, ওয়া, এই শব্দগুলো হচ্ছে যে কৃৎ প্রত্যয়। মানে এই শব্দগুলো হচ্ছে কৃৎ প্রত্যয়ের মধ্যে কোনটা? বাংলা কৃৎ প্রত্যয়। এই বাংলা কৃৎ প্রত্যয়গুলো, তার মানে এই শব্দগুলা যেই ধাতুর সাথে বসবে, ওই ধাতুর থেকে যে শব্দটা তৈরি হবে ওগুলো কিন্তু বাংলা শব্দ হবে, ওগুলো কিন্তু সংস্কৃত শব্দ হবে না। তাহলে এখন দেখেন, তার মানে এই যে বাংলা যেই প্রত্যয়, বাংলা প্রত্যয় যখন কোনো ধাতুর সাথে বসবে সেই ধাতু দ্বারা বাংলা শব্দ গঠিত হবে। সংস্কৃত প্রত্যয় যখন কোনো ধাতুর সাথে বসবে তখন ওগুলো দ্বারা সংস্কৃত শব্দ গঠন হবে। এখন দেখেন, তার মানে এগুলো হচ্ছে বাংলা প্রত্যয়। তাহলে এই প্রত্যয়গুলো ধাতুর সাথে বসলে আমাদের কি প্রত্যয়, কি কি শব্দ তৈরি হবে? বাংলা শব্দ তৈরি হবে। যেমন এই যে যেমন ঝুল, খোঁজ, ফোর, এগুলো কিন্তু বাংলা শব্দ। এখন দেখেন, এই যে যেমন অ থাকলে অ হবে, যেমন শব্দের শেষে কি আছে? জুল। তো জুল থেকে এই জুল শব্দটা ধাতু হচ্ছে জুল যোগ অ। যেমন খোঁজ, খুঁজ যোগ অ। এই যে যেমন আপনার হলো ফোর, ফোর যোগ অ। এই যে সবগুলোর সাথে কি হচ্ছে? অযুক্ত হচ্ছে। তার মানে ফোর যে শব্দটা, এটা ধাতু হচ্ছে ফুর। এই যে খোঁজ, খোঁজের ধাতু হচ্ছে খুঁজ। এই যে ওকারটা রস্যকার হয়ে গেছে, ওকারটা রস্যকার হয়ে গেছে। আর এখানে জুল, আর এখানে জুলটা যেভাবে আছে এভাবে এভাবেই আছে। তো এখন এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়, অনেকবার প্র্যাকটিস করলে আপনার এটা মানে ধাতুগুলো মনে থাকবে। তার মানে আমরা যদি বলি যে জুল, তাহলে কি হবে? জুল যোগ অ। যদি বলি যে খোঁজ, আচ্ছা, হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে কোথাও হর্ষ চিহ্ন আছে আবার কোথাও হর্ষ চিহ্ন নাই। হ্যাঁ, এই এখন বিষয়টা। কখন হর্ষ চিহ্ন হবে আচ্ছা, আর কখন হর্ষ চিহ্ন হর্ষ হবে না? চিহ্নের মূল বিষয় হচ্ছে, যেমন ধরেন আমরা যদি বলি, যেমন যদি বলি যে ধরেন এই যে ক, আহ, এইটার সাথে, যেমন এখানে এখানে কিন্তু একটা স্বরবর্ণ আছে, তাই না? এই স্বরবর্ণটা কি, এটা বলেন তো? অ আছে না? ও, অ আছে। কিন্তু এখন যদি এখন আপনি এমন কোন শব্দ যদি ইয়ে করতে চান, যেমন ধরেন এই যে এখানে, যেমন এখানে হর্ষ চিহ্ন দরকার, কিন্তু এগুলো আমি বলে দেই নাই। যেমন ধরেন এই যে জুল, এই জুলের সাথে অটা কিন্তু আছে। এই এখানে জুলের সাথে অপ্রত্যয় যুক্ত হয়েছে, জুলের সাথে অপ্রত্যয় যুক্ত হয়েছে। তো এবার আমি যদি এখান থেকে অটা আলাদা করে দেই, এই যে যেমন আমি যখন হর্ষ চিহ্ন দিলাম, এইটা দ্বারা প্রমাণ, এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে আসলে কোনো অপ্রত্যয়টা নাই, সেটাকে আমরা আলাদা করে দিছি। এই যে যেমন জুল, এই যে যেমন খোঁজ থেকে, এই যে খোঁজ, এখানে অ আছে, তার মানে হসন্ত দেওয়া মানে কি? সেই শব্দের সাথে কোনো প্রকার স্বরবর্ণ নাই, স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, সেই রূপগুলা নাই। যেমন এই যে ফোর্থ, এই যে যেমন ফুর বলি, এই যে হর্ষ চিহ্ন দেওয়া মানে যে এখানে কোনো প্রকার আপনার স্বরবর্ণ নাই এগুলোর সাথে। আমরা সামনে গেলে আরো ভালো বোঝা যাবে এটা। যেমন ধরেন যে এই যে নাচ, নাচন, এই যে এই দেখেন, এই যে নাচন, অন আছে, অন থাকলে অন হবে। এখন এই যে দেখেন, আপনি যদি হর্ষ চিহ্নটা না দেন, যদি বলেন যে শুধু নাচ, যদি আপনি এখানে শুধু নাচ দিয়ে হর্ষ চিহ্ন না দেন, তাহলে এখানে এখানে স্বরটা লিখতে পারবেন না, বুঝছেন? তার মানে যে যদি আপনি যদি বলেন যে এই যে এখানে নাচ যদি লেখেন, তার মানে বোঝা গেল অটা এখানে আছে, এখন আপনাকে শুধু এখানে ন লিখতে হবে, কারণ অ তো এখানে যুক্ত অবস্থায় আছে। কিন্তু আপনি যদি এখানে হসন্ত দেন, তাহলে এই অটাই পাশে লিখতে পারবেন। এই হসন্ত দেওয়া মানে হচ্ছে এখানে অটা নাই, এটার সাথে কোনো স্বরবর্ণ নাই, এটা শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ হিসেবে আছে। যেমন চলন, এই যে চল যোগ অন, দেখুন, দেখ যোগ অন, দেখুন, খেল নাকি, খেল যোগ আহ, অনা থাকলে না, খেল যোগ অনা, দোল যোগ, এই যে দোল থাকলে দুল হবে, দুল যোগ অনা। তাহলে খেল যোগ অনা, দুল যোগ অনা,
এই যে কান্না, এই কান্নাটা ইম্পর্টেন্ট, যে এখানে আছে কাদ যোগ না বা অনা, বুঝছেন? তাহলে এখানে কি হবে, যে কাদ হবে, এখানে কান্না, কান্না শব্দটা এই যে ব্যতিক্রমগুলো বেশি আসে, যে এই যে কান্না থেকে কাদ যোগ না কান্না। এই যে পাওনা, পাওনাতে কি হবে এই দেখেন, এই যে পার মধ্যে আমি কিন্তু কোনো হসন্ত দেই নাই, কারণ পার সাথে অলরেডি আ প্রত্যয় আছে, একটা শব্দ আছে, মানে স্বরবর্ণটা যুক্ত অবস্থায় আছে। পা যোগ অনা, পাওনা। পা কি কিন্তু অনেক ক্ষেত্রে তদ্ধিত মনে হয়, হ্যাঁ, হ্যাঁ। কারণ এখন পা দিয়ে আমরা মনে করি হ্যাঁ, পা মতো একটা শব্দ হ্যাঁ, হ্যাঁ, হয়। এটাই। তো আচ্ছা, এই যে আপনার এখানে পাওনা শব্দটা আসলে পা থেকে আসছে। এই পা দ্বারা আমাদের হাত পা এটা বোঝাচ্ছে না। বুঝছেন? তো এই যে হ্যাঁ, এই যে একটা কনফিউশন, যে পা দেখে আমরা মনে করতে পারি যে মানে তবে আমি যতটুকু দেখলাম যে তড়িৎ প্রত্যয় থেকে বেশি প্রশ্ন আসছে। কৃৎ প্রত্যয় থেকে খুব, মানে প্রাইমারিতে খুব একটা কম আসছে, তবে বিসিএস এ আসছে। এবার অন্ত, অন্তি, উনি যদি থাকে তাহলে এগুলোই হবে, মানে এগুলো অন্ত, অন্তি, উন্তি থাকলে অন্ত, অন্তি, উন্তি হবে। যেমন ফুটন্ত, যেমন তাহলে আমরা কি বলবো, ফুট যোগ অন্ত, এই যে টর সাথে হসন্ত হইলো, কারণ অটা তো এখানে চলে আসছে। উঠুন্তি, এই যে উঠ যোগ উন্তি, দেখছেন এই যে উটা, রস্যাউটা এখানে চলে আসছে। এই যে রস্যাউটা তার সংক্ষিপ্ত রূপ থেকে পূর্ণ রূপ নিছে। যেমন উঠন্তি, তাহলে উঠ যোগ অন্তি, উঠন্তি। এই যে এখানে উঠ, তাহলে এই যে উটের সাথে একটা অ আছে, সেই অটা এখানে চলে আসছে, উঠ যোগ অন্তি, উঠন্তি। তাহলে এগুলো একটু গুরুত্বপূর্ণ। আমরা একটু আরো দ্রুত যেতে হবে মনে হয়, আবার দিতে হলে। এখন দেখেন প্রত্যয় যদি যুক্ত হয়, যেমন ধরেন যে খাওয়া, তো খাওয়া থাকলে যে খাওয়া থেকে আসছে কি প্রত্যয়, যোগ এই কিন্তু আমরা এর আগে পড়ছিলাম, যে ওখানে মানে সংস্কৃত প্রত্যয়ের, সংস্কৃত ধাতুর মধ্যে পড়ছিলাম। যেমন এই যে শোনা, তাহলে শুন যোগ ঠিক আছে? তাহলে এখন দেখা, দেখ যোগ দেখা। তারপরে তার মানে দেখেন যে কিছু ব্যতিক্রম, এই যে আমরা কিন্তু আজকে আমরা এটা কি সংস্কৃতের মধ্যে পড়ছি নাকি বাংলার মধ্যে পড়ছি, আমি তো ভুলে গেছি। না, না, দেখেন বাংলার মধ্যে পড়ছি, বলেছে যে খাটা বাংলার মধ্যে আছে। তাহলে মানে বাংলা প্রত্যয়, তাহলে যোগ খাওয়া, শুন যোগ শোনা, দেখ যোগ দেখা, উঠা হইলো উঠি যোগ এখানে একটু পার্থক্য আছে, উঠা থেকে উঠি। আমরা কিন্তু মানে কি বলি, যে আচ্ছা ঘুম থেকে উঠতেছি, উঠবো, এরকম বলি, ঠিক আছে? তাহলে এই যে তাহলে এই যে উঠা, উঠা শব্দের যে ধাতুটা, ওঠা থেকে ওঠা শব্দের ধাতুটা হচ্ছে উঠ, উঠ যোগ উঠা। আই থাকলে যেমন লড় যোগ আই, লড়াই, খুদ যোগ আই, কি খোদাই। আইতো থেকে কি আছে, ডাক যোগ আইতো। তারপরে আও থেকে দেখেন যে চড়াও, চড়াও থেকে কি চর যোগ আও। পাকড়াও যদি হয় তাহলে পাক যোগ আও, না সরি, এ দেখেন এখানে বলেছে যে যে পাকড়াও যদি বলি তাহলে পাকড়াও করা, তাই না? যে পাকর যোগ আও, পাকড়াও। তারপর হচ্ছে চর যোগ আও, চড়াও। যদি আকু থাকে, আকুর জায়গায় akuই হবে। যেমন ধরেন যে লড়াকু, তাহলে লড়াকু মানে কি, যে লড়াই করে। তাহলে লড়াইয়ের এই যে লড়াকু শব্দের ধাতুটা আসছে লড় থেকে, বলে না যে তুই ওর সাথে লড়, ঠিক আছে? এই লড় যোগ আকু, লড়াকু। যেমন এই যে উড়াকু মানে কি, বলে না যে যে ও উঠতেছে, মানে উর যোগ আকু, উড়াকু। আনা থাকলে কি হবে, যেমন এখানে আছে জানান, তাহলে জানা যোগ আন। আপনার ওই যে জান হবে না কিন্তু, ঠিক আছে? আমরা অনেক সময় এখানে ভুল করতে পারি কোথায়, এই যে আমি এখানে দাগ দিয়ে রাখছি। তার মানে আপনি বলতে পারেন, আপনি এইভাবে ভুল করতে পারেন যে জানার জায়গায় জান যোগ আনা দিতে পারেন। এই জান তো মানে ওই যে, বুঝেন তো কোনগুলারে বলে, ঠিক আছে? ওই জান তো আর এই জান না, ঠিক আছে? তো এখানে আসবে কি জানা, জানা যোগ আন, ওই যে জান পরান পোলাবন বলে না, ওইটা আরই, ঠিক আছে? ওই জান থেকে তো জানা আসতেছে না, ঠিক আছে? তাহলে জানা, এই জন্য এখানে হবে জানা, জানা যোগ আন। এই যে পড়া, তাহলে এখানে পড়ার সাথে কি হবে, পড়া যোগ আন, পড়ান। তারপর হচ্ছে চালান, চালা যোগ আন, চালান, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম আসলে এই যে আন প্রত্যয়টা থাকলে আকারটা এখানে আসে, ঠিক আছে? এই আকারটা দুই জায়গায় আসে। আমি যদি এটাকে সন্ধি বলি, সন্ধির নিয়মটা হচ্ছে এরকম, সন্ধিতে একটা নিয়ম আছে, সন্ধিতে নিয়ম হচ্ছে এই যে সরেয়া আর হচ্ছে এই দুইটা মিলেও হয়। তার মানে এখানে ঘটনাটা ঘটছে কি জানেন, এই যে নর পরে যে আকারটা আছে, এখানেও আকার, এখানেও আকার, এই আর মিলে একটা আকার হয়েছে, এই যে এটা মিলে কি আকার হয়েছে, আর এখানকার আটা লোপ পাইছে, বুঝছেন? তো এটাই হচ্ছে এখানে, এটা হলো বাংলা প্রত্যয় এরকম আছে, যে এখানে একটা শব্দ লোপ পাবে, এই জন্য এখানে আকারটা হয়েছে। যদি বলে যে আপনার পরাণ, তাহলে পরা যোগ আন, এখানে একই রকম। চালান, চালা যোগ আন, চালান। যদি আমরা আনি বলি, দেখেন আনিতে কিন্তু শব্দটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন শুনানি,
তো শুনানিতে আমরা কি বলি যে শুন যোগ আনি, যদি বলি যে চেঁচানি চেঁচ যোগ আনি, চালানি হইলো চাল যোগ আনি, জানানি হইলো জান যোগ আনি। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু সমস্যা হয়ে গেল। তার মানে যখন আন ছিল তখন জানা হয়েছে, আর যখন জানানি হয়েছে তখন কিন্তু জান হয়েছে। এই জানের পরে আবার কিন্তু ওই যে হসন্ত দিছে। এখন আপনি যদি এখানে হসন্ত না দেন তাহলে এই জান দ্বারা ওই যে মানুষ ডং টং করে যেগুলো বলে আর মানুষেরা ওই জান হয়ে যাবে পরে। ঠিক আছে, মানে আঁকাতে হবে। ঠিক আছে, আর হসন্ত যখন দিয়ে দিবেন তাহলে এখানে ওই মানে কি ওই জান টান ওগুলো বুঝাবে না, এখানে মনে করবে যে এই জানটা এই জান থেকে জানানি আসতেছে। যেমন লাগানি, তাহলে লাগ বলে না ওর পিছে তুই লাগ। ঠিক আছে, এই যে লাগ যোগ আনি, তাহলে আমরা আনি প্রত্যয় যখন দেব, প্রত্যয় ইউজ করব, তখন আমাদের এখানে কোনো হর্ষ চিহ্ন হবে, এখানে কোনো আকার হবে না। কিন্তু আমরা যখন আন প্রত্যয় ব্যবহার করব তখন কিন্তু আমাদের সাথে কি হবে, হর্ষ চিহ্ন হবে না, স্বরবর্ণটার সাথে বসে যাবে। যেমন আনো, এই আনোর সাথে এরকম, যেমন জানানো, তার মানে এই যে আন আর আনো উভয়ের সাথে কিন্তু যখন আপনি এই যে আকারটা নিবেন, যেমন জানানো, এই যে জানা, জানা থেকে আপনি জান যোগ আনো লিখতে পারবেন না, জান যোগ আনো লিখতে পারবেন, এখানে কি জানা লিখতে হবে। কিন্তু এখানে দেখেন, কিন্তু কিন্তু এই জায়গায় এই সরি কোথায় যেন আসছে, জানানি কোথায়, এই যে যেমন এখানে এখানে কিন্তু আপনার আহ, এখানে কিন্তু আপনার কি জানা লিখতে পারবেন না। ঠিক আছে, কারণ এখানে আনি প্রত্যয় আছে, তার মানে আনি প্রত্যয় থাকলে আকারটা হবে না, আর আনও থাকলে আকারটা হবে। এবার আরি প্রত্যয় একই অবস্থা, যে এখানে পূজা, পূজা হবে না, এখানে হবে পুজ, কারণ এখানে আরি আছে, মানে রস্যইকার যদি থাকে তাহলে আকার থাকবে না। ঠিক আছে, আর রস্যইকার না থেকে যদি আন থাকে আনও থাকে তখন এটার সাথে আকারটা নিবেন। যেমন দুনারি, তা দুন যোগ আরি, দুনারি, আরি থাকাতে এখানে আকারটা হয় নাই। আল থাকলে কি হবে, যেমন আমরা বলি রাখাল, তাই না, অনেকেই তো রাখে, আমরা কি এই যে রাখ আসছে কোন জায়গা থেকে, রাখ যোগ আল রাখাল, রাখ যোগ আল রাখাল। মাতাল, মাত যোগ আল। ঠিক আছে, মাতাল, আল হতে থাকলে আল হবে, রশি থাকলে রশি হবে। যেমন সুট যোগ ই সুটি, বেরি, বের যোগ ই বেরি। তারপরে যদি আপনার আমাদের যদি ইয়ে প্রত্যয় থাকে, যেমন ধরেন যে খাইয়ে, তাহলে খা যোগ ইয়ে খাইয়ে। যদি বলি যে আমরা লিখি, তো লিখি যদি লিখিয়ে যদি বলি, তাহলে লিখিটা আসছে কোন জায়গা থেকে, লিখ থেকে আসছে, লিখ, এটা বাংলা প্রত্যয়, তাহলে লিখ যোগ ইয়ে লিখিয়ে। যেমন বাজিয়ে, তাহলে বাজ যোগ ইয়ে বাজিয়ে। যদি বলি যে আমরা ডাকু, তাহলে কি ডাক যোগ উ ডাকু। ঝাড়ু, তাহলে ঝাড়ুটা আসছে কোন জায়গা থেকে, যে ঝাড়ু যোগ উ। হ্যাঁ, দাঁড়ান, এইটা এইটা একটু কনফিউশন লাগতেছে, এটা কি তুলতে ভুল করলাম কিনা। এটা এখানে নাই, এটা আমি যে জায়গা থেকে নিছি